আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ক্যাপ্টেন হাসিফ হাসান খান সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ পদপ্রার্থীদের নিরাপত্তা প্রদানে বর্তমান সরকার কতটুকু আন্তরিক। এ বিষয়ে আলোচনা করবার জন্য আমরা দুইজন আলোচককে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছেন। আমার সাথে আছেন জনতা দলের সদস্য সচিব জনাব আজম খান, মহাসচিব। আরও রয়েছেন ঢাকা 11 আসন থেকে সংসদ সদস্য নির্বাচনের পদপ্রার্থী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জামাতে ইসলামের মজলিসে শুরার সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান। আসসালামু আলাইকুম। আপনাদের দুজনকে এনটিভিতে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমে শুরু করি আজম ভাই, আপনাকে দিয়ে। আপনি আমাদের এই অনুষ্ঠানে প্রথম এসেছেন এবং আপনাদের একটা নতুন রাজনৈতিক দল। প্রথম হলো, আমরা মূল বিষয়ে যাওয়ার আগে যে আপনাদের এই যে নতুন রাজনৈতিক দল, এই দলের আদর্শ এবং উদ্দেশ্যটা নিয়ে আপনার কাছে একটু শুনতে চাই। আপনাকে ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ, আপনার অনুষ্ঠানে প্রথম আমন্ত্রণ দিয়েছেন। আসলে দেখেন, রণক্ষেত্রে আমি যুদ্ধ করা লোক। জি। আমার নিজের 2 ভাই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, আমি নিজেও যুদ্ধ করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গত 54 বছর আমরা যারা নেতা ছিলাম, তারা মানুষের কোনো স্বপ্ন বা নিজেদের স্বপ্ন আসলে বাস্তবায়ন করতে পারিনি, সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। এবং এই ব্যর্থতার দায় দায়িত্ব নিয়ে সম্ভবত 18 সালে আমি রাজনীতি থেকে অবসর গ্রহণ করি, সম্পূর্ণ দায় দায়িত্ব নিয়ে, যে আমাদের মতো এই বুড়া লোকদের দ্বারা যারা আমরা ব্যর্থ হয়েছি, এই গ্লানি মাথায় নিয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে প্রেস ক্লাবে আমি অবসর নিয়েছিলাম। এবং সমস্ত আমার মতো যারা আমির হোসেন আম্মু, তোফায়েল সাহেব, ফখরুল সাহেব, সবাইকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম। কিন্তু আমি ছাড়া আসলে কেউ অবসর নেয়নি। বলেছিলাম তরুণ প্রজন্মের হাতে নেতৃত্ব দিয়ে, তাও দেয়নি। তো আমি অবসর নিয়েছিলাম এবং আমার সামাজিক কাজেই ব্যস্ত ছিলাম। কিন্তু এক সময় যখন এই 24-এর বিপ্লবের সময় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা রাস্তায় মিছিল নিয়ে নেমে এলো, একাত্মতা ঘোষণা করলো এবং বিপ্লব মোটামুটি সার্থক হওয়ার পর তারা এই দলটা গড়ে তোলে। এবং ওনারা আমাকে বলল যে ভালো মানুষ যদি রাজনীতিতে আমরা না আসি, তাহলে খারাপটাই গত 54 বছরের মতো শাসন করবে। এই কথাটা আমার ভালো লাগলো। তো ওনাদের আহ্বানের সাড়া দিয়ে আমি আবার রাজনীতিতে এলাম। জনতা দলের মূল উদ্দেশ্য হলো ভালো মানুষকে রাজনীতিতে নিয়ে আসা এবং নতুন প্রজন্মের জন্য রাজনীতির একটা ব্যবস্থা তৈরি করা। আমাদের দ্বারা কিছু হবে বলে আমার মনে হয় না, কারণ আমাদের মাইন্ডসেট এখনও আগের মতোই রয়ে গেছে। আমরা এমপি হব, এমপি হয়ে বিধবা ভাতা খাবো, কাবিখা খাবো, 5 কোটি টাকার ট্যাক্সের গাড়ি নেব, 5 কোটি টাকা ক্যাশ নেব। এই যে মাইন্ডসেট আমাদের হয়ে আছে, এটা যদি বন্ধ আমরা না করতে পারি, রাজনীতির কোনো নতুনত্ব আসবে না। এই লক্ষ্য নিয়েই জনতা দলের আমরা তৈরি করেছি, যাত্রা শুরু করেছি এবং ইনশাল্লাহ আগামী প্রজন্মকে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। এবং এটা খুবই সম্ভাবনাময় রাষ্ট্র হয়ে উঠছে। দেখেন, এক আবরারকে হত্যা করেছিল ভারতীয় আধিপত্য নতুন করে প্রতিষ্ঠা করার জন্য। আবরারের হত্যার মধ্য দিয়ে অনেক আবরার তৈরি হলো। আবু সাইদ বুক চেতিয়ে দিল, মুগ্ধরা দিল, এমএনরা দিল, জীবন দিয়ে দিল। এবং তারপরে লাস্টে যে হাদিকে রক্তাক্ত করার পরে আরও হাজার হাজার বিপ্লবী তৈরি হয়ে গেল। আমার মনে হয় ওদেরকেই আমাদের নেতৃত্বের জায়গা ছেড়ে দিয়ে বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য রাজনীতির একটা ক্ষেত্র প্রস্তুত করা উচিত। এই লক্ষ্যেই জনতা দলের যাত্রা শুরু। ভাই, আপনার কাছে একটু আসি। আতিক ভাই, ভাই বললেন যে হাদির প্রশ্ন এসে গেল। শরীফ ওসমান হাদি আমাদের জুলাই আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা। তাকে একদম দিনে দুপুরে তাকে মানে হত্যা, বেঁচে আছেন কোনোভাবে, কিন্তু তার মাথায় গুলি করা হয়েছে দিনে দুপুরে। এবং গুলি করার পরে যে আক্রমণ করেছে সে একটা সুন্দরভাবে পালিয়ে গেছে। সুন্দরভাবে বলছি যে একটা কোঅর্ডিনেশন দেখছি আমরা। সেখান থেকে মোটরসাইকেল নিয়ে একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে মিরপুর গেল, মিরপুর থেকে আরেকটা গাড়ি নিয়ে এসে এই যে ওয়েল কোঅর্ডিনেট ভাবে একটা ঘটনা ঘটলো, আক্রমণ হলো। এরপরে আপনিও নির্বাচন করছেন, আপনি কতটুকু নিজেকে নিরাপদ মনে করছেন?
জি, ধন্যবাদ সিম ভাই আপনাকে, আমাদের সহ আলোচক এবং দেশবাসী যারা শুনছেন সবাইকে আমরা শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। এখন এটি শুধু আমি প্রার্থী হিসাবে নয়, দেশবাসী সবাই উদ্বিগ্ন এই ঘটনায়। আমরা যখন দীর্ঘ সময় পরে একটা ভালো নির্বাচনের প্রত্যাশা সবাই আমরা আশাবাদী, সেই সময় নির্বাচনী তফসিল হওয়ার একদিনের মাথায় এই ঘটনাটা কিন্তু দেশবাসীকে শঙ্কিত করেছে। দেখুন, আমাদের শরীফ ওসমান হাদী আমাদের জুলাই জাগরণের অন্যতম প্রতীক। আমরা বলবো যে স্বৈরাচার হাসিনা যাদের ভূমিকার কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তার মধ্যে কিন্তু শরীফ ওসমান হাদী অন্যতম। এবং দেখুন, বাংলাদেশে আধিপত্যবাদের গোষ্ঠীর বিরুদ্ধে যারা একজন তরুণ হয়ে তিনি যেভাবে বলিষ্ঠভাবে কথা বলেছেন, এরকম রাজনীতিবিদ কিন্তু আমরা খুব কম দেখি। তো আমরা মনে করি এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তার এই ঘটনা ঘটানো এবং তার ৮-১০ দিন আগ থেকে তার সাথে একসাথে থেকে তার নির্বাচনী ক্যাম্পেইন অংশগ্রহণ করা, এবং দেখুন গুলিটা এমন জায়গায় করা হয়েছে খুব টার্গেট করে, তার মানে এটি সবই একটা পরিকল্পনার অংশ। আমরা দেখলাম বাংলাদেশের, আমরা বলি এত অভিজ্ঞ এবং দক্ষ আইন শৃঙ্খলা বাহিনী আমাদের, এবং আমরা আওয়ামী লীগের আমরা দেখেছি যে আমরা যখন বিরোধী দলে ছিলাম কী করে কোনো একটা ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক তাকে তারা আইনের আওতায় নিয়ে আসতে পারত। কিন্তু রাষ্ট্র যেখানে সরাসরি ইনভলভ, আমরা দেখলাম কিভাবে এত ওয়ের প্ল্যানে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি আবার সেলফি তুলে দিচ্ছেন। এই যে এত বড় দৃষ্টতা, আবার আরেক দিকে আমাদের পার্শ্ববর্তী দেশ যদি আমাদের এরকম সন্ত্রাসীদের যদি আশ্রয় প্রশ্রয় অভয়ারণ্য হয়, এটা আমাদের জন্য কিন্তু হুমকি। ইতিমধ্যে আমরা বহু ইনফরমেশন পাচ্ছি, বাংলাদেশে যারা বিগত সময়ে যারা রাজনৈতিক সন্ত্রাসী ছিলেন, যারা বিভিন্ন অস্ত্র কিনেছেন, ব্যবসা করেছেন, এর বড় অংশ কিন্তু পার্শ্ববর্তী দেশে। নিঃসন্দেহে আমি একজন প্রার্থী হিসেবে আমার জন্য চিন্তার বিষয় যে আমরা কতটুকু নিরাপদ নির্বিঘ্ন পরিবেশে আমরা আমাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারবো। দেখুন, আমরা এই ঘটনার পরে আমাদের সরকার থেকে বলা হয়েছে যে অস্ত্র দিবেন। আমি ওই প্রসঙ্গে আসছি। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি কতটুকু নিরাপত্তা বোধ মানে না, আমরা মনে করি এটি তো এখন বলা যাচ্ছে না, আমরা এখনো উদ্বিগ্ন অবস্থায় আমরা আছি। আমরা মনে করি অবস্থা আমরা দেখলাম যে নারায়ণগঞ্জের একজন বিএনপি নেতা তিনি এই নির্বাচন থেকে সরে গেলেন। সেটা মনে হচ্ছে এই ঘটনা না, তাদের দলীয় কোনো বিষয় আছে, হয়তো তিনি এখানে উইন করতে পারবেন না, কিংবা তিনি অন্য কোনো আসন সেটা হতে প্রত্যাশী ছিলেন। আমি এর সাথে এটাকে মিলাচ্ছি না। আমি মানে আপনারা মানে এটাকে অত ভয় পাচ্ছেন না এরকম ঘটনা? না, ভয় তো অবশ্যই আমরা পাচ্ছি। আমরা মনে করি এই অবস্থায় সরকারের দায়িত্ব হচ্ছে একটা আস্থা তৈরি করা সবার মাঝে, যে না, একটা ঘটনা ঘটেছে, আমরা এখন সিরিয়াস। নির্বাচন কমিশন খুবই তারা উদ্যোগ নেবেন। বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, আমরা মনে করি সরকার চাইলে বাংলাদেশকে 1 সপ্তাহের মধ্যে ঠান্ডা করা সম্ভব। সরকারের চেয়ে কোনো অস্ত্র বা সন্ত্রাসী বড় হতে পারে না যদি সরকার এখনই উদ্যোগ গ্রহণ করে। এবং যে অভিযান এখন চলছে, আমরা দেখতে চাই প্রকাশ্য অবকাশিত করে কোনো সন্ত্রাসীকে আমরা কোথাও দেখতে চাই না। সরকার সেখানে সফল হয়, আশা করি আমাদের মধ্যে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা যেটি কমে যাবে। আমরা অত্যন্ত স্বাভাবিক পরিবেশে আমরা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাব। আজম ভাই, আপনার কাছে একটু আসি। আপনি দীর্ঘ পরখা রাজনীতিবিদ, আপনি অনেক এদেশের একেবারে রাজনীতি ইতিহাসের সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত। তো আমার আপনার কাছে প্রশ্ন যে এই হাদিকে কেন টার্গেট করা হলো? যে হাদিকে টার্গেট করা হলো, এবং ভাই যেরকম বললেন যেটা ওয়েল কোঅর্ডিনেটেড, এবং দিনের বেলায় যে আমরা দেখছি যে যারা তাকে কিলিং সাথে জড়িত ছিল তারা তার সাথে ছিল অনেক দিন ধরে। ইচ্ছা করলে সে একটু আড়ালে আবডালে কিংবা আপনার সন্ধ্যার দিকে তাকে এই ঘটনা ঘটাতো, কিন্তু তারা যেটা করেছে যে আপনার সময় বেছে নিয়েছে, যেটা নির্বাচন তফসিল ঘোষণার পর দিন, আগেও করতে পারতো কিন্তু পর দিন, এবং দ্বিতীয়টা হলো যে একেবারে দিবালোকে এবং রাজপথে
যে এই যে তিনটা জিনিস, তা কি মেসেজ দিতে চেল যারা এটা ঘটনা ঘটালো, এবং আপনারা কিভাবে এই ঘটনাটা দেখছেন, আপনার দল এবং আপনি? মেসেজ তো পরিষ্কার। তারা হাদি ছিল নতুন প্রজন্মের আগামী দিনের নতুন নেতৃত্বের প্রতীক। তাকে যদি প্রকাশ্যভাবে করতে পারে তাহলে তাদের ধারণা যে সম্পূর্ণ নতুন প্রজন্ম একেবারে স্তব্ধ হয়ে যাবে, চুপ হয়ে যাবে। কিন্তু ইতিহাস থেকে তারা শিক্ষা নেয়নি। এক হাদি রক্তাক্ত হয়েছে, আপনি ওই দিন পরশুদিন শহীদ মিনারে দেখেছেন হাজার হাজার হাদি তৈরি হয়ে গেছে। তো এই হত্যাটা আমি মনে করি একদম ভারতীয় আধিপত্যবাদের একেবারে নিকৃষ্ট উদাহরণ, এবং তাদের প্রত্যক্ষ মদদে এবং আমাদের আমলাতন্ত্রে প্রশাসনে এখনও সেই ভারতের এজেন্টরা এখনও স্বস্বপদে বহাল আছে। তাদের আমরা কিছুই করতে পারি, কারণ বিপ্লব তো ব্যাহত হয়ে গেছে, বিপ্লব তো হয়নি। বিপ্লবী সরকার যদি হতো তাহলে শহীদ মিনারে বিপ্লবী সরকার প্রতিষ্ঠা হতো। এখানে একজন পালিয়ে গেছেন, তার কেয়ারটেকার এখন রাষ্ট্রপতি হয়ে বসে আছেন। তো এতে বোঝাই যায় যে আমরা কতটুকু পরিবর্তন আনতে পেরেছি। আমি স্বভাবতই আগের কথায় আবার ফিরে আসতে চাই যে আমাদের মাইন্ডসেটটাই ওরকম হয়ে আছে, আমরা কোনো পরিবর্তন চাই না। আপনি দেখেন 18 সালে সবাই বলে রাতের ভোট, অথচ সেই রাতের ভোটে নির্বাচিত হওয়ার পরে 6 জন বিএনপির এমপি পার্লামেন্টে গিয়েছে, বেতন ভাতা নিয়েছে। এবং এই 3টা অবৈধ সংশোধন বলি, প্রত্যেকটা অবৈধ সংসদের এমপিদের সমস্ত টাকা, ট্যাক্সের টাকা, গাড়ির টাকা ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে দেওয়া উচিত, এটা তো কেউ বলে না। এই জিনিসটা কোনো দল, ইভেন জামাত ইসলাম আজ পর্যন্ত দাবি করেনি। এই জিনিসটা আসা উচিত, এবং এটা যতদিন আমাদের মধ্যে এই ফিলিংসটা না আসবে যে রাষ্ট্রের আমাদের জনগণের টাকা এই বেতনগুলো নিয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করেছে, এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং এর জন্যই এই হাদি রক্তাক্ত হয়ে আরও হাজার হাজার হাদি তৈরি করার মধ্যে দিয়ে প্রমাণ করেছে আগামী দিনে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। জনতার দলই বিশ্বাস করে বলেই নতুন প্রজন্মের জন্য নতুন ভালো মানুষের একটা ওসমান দল তৈরি হাদির করেছে। কিছু বক্তব্য আমরা যেটা দেখি, যে ওর বক্তব্যের ভিতরে একটা ছিল যে ঐক্য, সে সবসময় জাতীয় ঐক্যের কথা বলতো, এবং সে বলতো যে ঐক্য বিনষ্ট হলে, বিশেষ করে জামাত এবং মানে যারা একসাথে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছিলেন, তাদের ভিতরে ঐক্য বিনষ্ট হলে এই ফ্যাসিস্ট ফেরত আসার সুযোগ আছে, এবং সে সবসময় ঐক্যের কথাই বলতেন। তো এই ঐক্যের কথাটা কি তার জন্য কাল হয়ে গেল কিনা? অবশ্যই ঐক্য কাল হয়ে গেল, এবং সেই ইনকলাব মঞ্চের মধ্য দিয়ে কালচারাল যে রেভলিউশন করার ঘোষণা দিয়েছিল, এইটা মূলত কাল হয়েছে বলে আমার দৃষ্টি। ধরুন যারা পালিয়ে গেছে ওদের ছায়ানোট আছে, ওদের উদিচি আছে, যেগুলো দিয়ে হারমোনিয়ামের সুরের তালে তালে ওরা ফিরে আসে, বারবার ফিরে আসে। আপনারা জানেন যে দেশে দুজন রাষ্ট্রপতি নিহত হয়েছে বিভিন্নভাবে আমাদের, অথচ সংবিধান বহাল ছিল, এখনও সংবিধান বহাল আছে। আজকে আমরা শুধু এই অন্তর্বর্তী সরকারকে যদি দোষ দিই তাহলে তো চলবে না। আমরা সবাই মিলে এই সরকারটাকে সাপোর্ট দিয়েছি। এই যে 200-300 মিছিল তার দাবি প্রতিহত করলো, আমরা একটা দলকে গিয়েছি রাজপথে, ভাই এখন ওনাকে দিয়ে না, উনি ইলেকশন করতে আসছে, আর কিছু সংস্কার করে চলে যাবে, আপনারা আমাদের কাছে দাবি দেন। আমরা কি কেউ গিয়েছি? আমরা এই সরকারের কোনো সমর্থন দেইনি। আমরা কোনো রাজনৈতিক দল এতটুকু দায়িত্ব পালন করিনি, সরকারের পাশে দাঁড়ায়নি যে এই দেশে আমলাকে চিহ্নিত করিনি, যারা ভারতের এজেন্ট হিসাবে এখনও বিভিন্ন জায়গায় বসে আছে, বিভিন্ন ডিসিরা বসে আছে। এই জিনিসগুলো রাজনৈতিক দলকে ভাবতে হবে, এবং রাজনৈতিক দলগুলো যদি এই ঐক্যে ফিরে না আসে, হাদির এই বক্তব্য সঠিক বলে মনে করি। ভাই আপনার কাছে একটু আসি। আমরা দেখলাম যে মেজর আক্তার, উনি একজন মুক্তিযোদ্ধা এবং মানে বিতর্কিত ব্যক্তি হয়েছিলেন, যে বারবার যে আলোচিত ব্যক্তি ছিলেন, যে বারবার তিনি একটা রাজনৈতিক দলের সাথে ছিলেন এবং অনেক বক্তব্য দিয়েছেন, যে এটা নিয়ে তিনি সবসময় আলোচনায় থাকতেন। এখন তাকে হঠাৎ করে আপনারা জামাতে ইসলামে উনি যোগদান করলেন, এই বিষয়টা একটু যদি ক্লিয়ার করতেন আপনারা। জি, আপনাকে আবারও ধন্যবাদ। দেখুন, জামাত ইসলামী একটা ইসলামী দল। জি, আমাদের দল সবার জন্য উন্মুক্ত। যদি কেউ নিজেকে পরিশুদ্ধ করতে চান, কিংবা যদি কোনো যেই হন, যদি মনে করেন যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা ইসলামের ভিত্তিতে পরিচালিত হোক, জি, কিংবা ব্যক্তি সমাজ থেকে শুরু করে সব জায়গায় ইসলামী আদর্শকে অনুসরণ করে চলুক, যিনি এটা বিশ্বাস করেন, একমত হন, তিনি কিন্তু আমাদের এই সংগঠনে আসতে পারেন। এবং জামাতের গঠনতন্ত্র বলে, শুধু মেজর আখতারুজ্জামান নয়, যদি কোনো ভিন্ন ধর্মী লোক মনে করে না
তিনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তিনি দেখতে চান, তিনিও কিন্তু আমাদের সংগঠনে আসতে পারেন। কিন্তু জামাত ইসলামী দিকেও আসতে চাইলে এখানে বাধা দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই। দলটাই আমাদের মানুষকে অ্যাকোমোডেট করা, এবং যদি কোনো ব্যক্তি নিজেকে পরিবর্তন করতে চান, যদি কেউ চান যে তিনি ইসলামের জীবনটা গঠন করবেন, সেখানে আমরা তো কাউকে আসলে বাধা দিতে পারি না। সেই হিসাবে হয়তো আখতারুজ্জামান সাহেব তা বোধোদয় হয়েছে, যেটা নতুন বাংলাদেশ, পরিবর্তিত বাংলাদেশ, বিশেষ করে জামাত ইসলামী যে রাজনীতি নতুনত্ব নিয়ে এসেছে। দেখুন, আমাদের বাংলাদেশে আমরা যতই সংস্কারের কথা বলি না কেন, জি, যদি আমরা নিজেরা পরিবর্তন না হই, কাগজে কলমে আসলে এই সংস্কারের মানুষ সেখানে পাবে না। তো জামাত ইসলামী ইতিমধ্যেই প্রমাণ করতে পেরেছে যে নতুন বাংলাদেশে জামাত তো 15 বছর আমরা সুযোগই পাইনি কাজ করার, এখন তো কিছুটা আমরা দেখার সুযোগ পেয়েছে। এই 1 বছর কিংবা 12-15 মাসে হলে তিনি উপলব্ধি করেছেন যে জামাত বর্তমান বাংলাদেশের ধারণ করে রাজনীতি করেছে, এবং আগামী বাংলাদেশকে যে বৈষম্যমুক্ত আমরা করতে চাই, দুর্নীতিমুক্তর কথা বলি, এবং যেভাবে এখন চাঁদাবাজি দখলবাজি চলছে, এর থেকে বাংলাদেশকে মুক্ত করার একমাত্র শক্তি জামাত ইসলামী। হয়তো এটা মনে করি তিনি তার বোধোদয় থেকে তিনি জামাত ইসলামীতে এসেছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং তিনি সাবেক মন্ত্রীও ছিলেন, এবং জীবনে তিনি বহু পথ কিন্তু পাড়ি দিয়েছেন। তো এটাকে আমরা স্বাভাবিক ঘটনায় মনে করি। আরও আসতে পারেন, যে কোনো মুক্তিযোদ্ধা হন, সাবেক মন্ত্রী হন, এমপি হন, যেই হন, জামাতে যদি আসতে তাকে আমরা স্বাগতম জানাই, এবং তাকে নির্দিষ্ট প্রক্রিয়া অবলম্বন। খেয়াল করবেন আপনি, জামাত কিন্তু আসলে কেউ বড় নেতা হতে পারে না, তাকে সংগঠনের সিস্টেমে আসতে হয়। তিনি সংগঠনের পর্যায়ে একটা পর্যায়ে গিয়ে তখন তিনি সংগঠনে এগিয়ে যান। আমরা মনে করি না একটা ভালো সাইন যে একজন বীর মুক্তিযোদ্ধা তিনি এই সময় এসে জামাত ইসলামীতে এসেছেন। এটা দেশের জন্য একটা ভালো মেসেজ, জামাত ইসলামের জন্য একটা ভালো অর্জন যে জামাতে বর্তমান গঠনমূলক কার্যক্রমে প্রতি মুক্তিযোদ্ধারা আকৃষ্ট হয়েছেন। কারণ আমাদের বহু মুক্তিযোদ্ধা আছে, আমাদের সংগঠনও কিন্তু ইতিপূর্বে বহু মুক্তিযোদ্ধারা আছেন, এবং পড়াশোনায় ছিলেন এরকম ব্যক্তিরও কিন্তু ইনভলভ জামাতের সাথে। যদি আপনি তালিকা করেন দেখবেন এখন পর্যন্ত সক্রিয় মুক্তিযোদ্ধা জামাতে অনেক আছে, কিন্তু নানা কারণে ন্যারেটিভের কারণে এই জিনিসগুলোকে জনসম্মুখে আসে না বলেই উপস্থাপন করার সুযোগ আমরা পাই না। ভাই, সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, আমরা ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে কি প্রেক্ষাপটে মেজর আখতারুজ্জামান জামাতে যোগ দিয়েছেন। আজম ভাই, আপনার কাছে একটু যেতে চাই যে শরীফ ওসমান হাদির উপরে যে আক্রমণ হয়েছে, আমাদের ইসি উনি বলেছেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এটা কি আপনিও বিশ্বাস করেন কিনা যে একটা বিচ্ছিন্ন ঘটনা? আমি বলবো ওনার এটা জ্ঞানের অভাব। উনি কিভাবে এটা বলেন? যে উক্তিটির মধ্য দিয়ে সমস্ত জাতি ঐক্যর দিকে যাচ্ছিল, সেই মুহূর্তে তাকে টার্গেট করে প্ল্যান করে, যেটা আপনি একটু বলছিলেন, ইচ্ছা করলে আড়ালে আবডালে মারতে পারতো, তা না করে এমনভাবে মেরেছে যেন সারা পৃথিবীতে একটা দেশে একটা আলোড়ন সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে সির বক্তব্য আমি মনে করি ওনার এটা প্রত্যাহার করা উচিত। এবং আমার মনে হয় যে এই ওনার কথা দিয়ে মধ্যে প্রমাণ হচ্ছে কারো না কারো এজেন্ডা পূরণ করার জন্য এরা এখানে বসে আছে, এবং এই নির্বাচন কমিশনকে না বদলিয়ে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে এ ব্যাপারে আমি যথেষ্ট সন্দেহ প্রকাশ করছি। এর বিরুদ্ধে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই উক্তি প্রত্যাহারের জন্য এবং এই নির্বাচন কমিশন বদলিয়ে একটা জনগণের সমর্থন নিয়ে, সবার সমর্থন নিয়ে একটা নির্বাচন কমিশন গঠন করলেই আমার মনে হয় নির্বাচন হতে পারে। তবে আমি নিজেও নির্বাচনের প্রার্থী, গাজীপুর 5, আপনারা জানেন। আমি নিজে একা সেই ফজরের নামাজ একা পড়তে যাই। আমি সাধারণত একাই যাই, কারণ মানুষ একা কথা বলতে পছন্দ বোধ করে। এবং আমি নিরাপত্তার কথাটা আমাকে সবাই বলে যে তোমাকে তো যে কোনো সময় মেরে ফেলবে, হাদির মতো লোককে প্রকাশ্যে মেরে ফেলছে। এটা সত্য, কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থা বাংলাদেশে নেই। কিন্তু আবার এটাও ভাবি একমাত্র পরম করুণা আল্লাহ তাআলা ছাড়া আর কারো উপরে ভরসা করাও ঠিক নয়। দেখেন, এদেশে 2জন রাষ্ট্রপতি হত্যা হয়েছে, ইন্দিরা গান্ধীকে কে হত্যা করেছে? তাদের বডিগার্ড মেরে ফেলেছে। কিন্তু নিরাপত্তা হতো জনগণের যদি সচেতনতা ফিরে আসে, এবং ওই যে তোকে বললেন যে ঐক্য গড়ে তুলতে পারি আমরা, তাহলেই আমরা আমাদেরকে সবাইকে প্রত্যেকে নিরাপত্তা দিতে পারবো। আদারওয়াইজ এদেশ ধ্বংসের দিকে চলে যাবে। ধ্বংসের পরে অবশ্য আবার সৃষ্টি হবে। অনেকে বলছেন যে 50 জনকে টার্গেট করা হয়েছে। আমি শুনেছি 37 জনকে টার্গেট করা হয়েছে, যে তারা এই
নির্বাচনের যে সময়টা, এই সময়তে তাদেরকে হত্যা করা হবে বলে বিভিন্ন সূত্রে বলা হচ্ছে। আপনি কি সেই রকম বিশ্বাস করেন কিনা? আমি বিশ্বাস করি, কারণ যিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন আকাশ পথে, জি। উনি কিন্তু বলেছেন, অডিওতে বলে, জি। বানানো না সত্য আমি জানি না, উনি তো বলছে জামাত আর বিএনপিকে মারো। আমরা তো এখন নাই, সিনে নাই, এর দোষ তো আর আমাদের হবে না, অতএব মারো। তো এতে বোঝা যায় গোয়েন্দা সূত্র বিভিন্নভাবে যে বিচ্ছিন্ন কথাবার্তা আসছে, তাতে 30-40 জন মার্ডার হবে। আর ধরেন নমিনেশন নিয়ে এমনি এমনি তো 190 জনের মতো অলরেডি মার্ডার হয়ে গেছে, আরও কত হবে আমি জানি না। এই পরিবেশ নিয়ন্ত্রণ করা এই অন্তর্বর্তীকালীন সরকারের তখনই সম্ভব যখন আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পাশে দাঁড়াবো। আদারওয়াইজ নির্বাচন কোনো পরিবেশ আছে বলে আমি মনে করি না। ভাই, আপনার কাছে আসছি যে ভাই বলছেন যে ঐক্য দরকার, ঐক্য ছাড়া আপনার ফ্যাসিস্ট যে শক্তিটা আসলে এখন দেশের বাইরে রয়েছে, তারা ভারতে আছে আমরা সকলে জানি, এবং সেখানে অনেকেই তাদের হাতে প্রচুর পয়সা আছে, টাকা পয়সা আছে, অনেক কিছু আছে। তো এই ঐক্য ছাড়া আপনার ফ্যাসিস্টকে মোকাবেলা করা কঠিন হবে। তা আপনারা জামাত ইসলাম এবং বিএনপি একসাথেই আন্দোলন করলেন, দীর্ঘদিন একসাথে রাজনীতি করলেন, কিন্তু এখন এসে আমরা দেখছি যে এই নির্বাচনে ভোটের প্রতিযোগিতা নিয়ে আপনারা যেভাবে কথা চালাচালি করছেন, এটাকে যদি শত্রুতায় রূপান্তরিত হয়, তাহলে ফ্যাসিস্টকে আপনারা রুখতে পারবেন কিনা? জি, দেখুন, অনৈক্য এখনো হয়েছে এটা আমরা বলবো না। আর যদি বলি যে অনৈক্য যে আমরা একটা বলি, সেটা আসলে সূত্রপাতটা কারা করেছেন। দেখুন, ওসমান হাদি কিন্তু আমাদের দেশের সম্পদ। তার হামলার প্রতিবাদে শহীদ মিনারে যে সমাবেশটা হলো, দল মত সব মানুষ সেখানে গিয়েছেন, দলগুলো গিয়েছেন, একটা দল সেখানে যাননি। আমরা কি এটা বলতে পারি না যে অন্যদের কাছে কষ্ট মনে হয়নি? যেই শরীফ ওসমান হাদির এই গুলিবিদ্ধ ঘটনাটা বাংলাদেশের সকল মানুষকে কাঁদিয়েছে, আবাল বৃদ্ধ নারী পুরুষ সবাই যেখানে খুব মর্মাহত হয়েছেন, সেরকম একটা মঞ্চে যদি ওনারা যাওয়ার মতো মনোভাব পোষণ না করেন, এটি বোঝাই যায় আসলে অনৈক্যের রাস্তাটা কারা সেখানে তৈরি করছেন। জামাত ইসলামী আমরা সব সময় ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, এবং আমরা ধরুন যে সংস্কার যেটি আমাদের হয়েছে, সেখানেও কিন্তু আমরা সরকারকে সমর্থন করি। নানা করে আমাদের দেশটা মানে শৃঙ্খলাভাবে আমরা পরিচালনা করার সুযোগ পাই। কিন্তু দেখুন, নানা কারণে রাজনৈতিক স্বার্থ তো সেখানে আছে। যারা মনে করেন, বিশেষ করে এখানে আমি বলবো যে রাজনৈতিক স্বার্থ, আমরাও যেমন একটা বাংলাদেশকে পরিবর্তন করার স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, অন্যরাও সেখানে চাচ্ছেন। যেটা আমার কাছে মনে হয়, আমি স্পষ্ট করে বলি, বাংলাদেশের যারা ইসলামপন্থী রাজনৈতিক দল, এতদিন পর্যন্ত এই দল এবং শক্তিকে কটাক্ষ করা হতো যে আমাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নাই, মানুষ আমাদেরকে সমর্থন করে কম। কিন্তু বিপ্লব পরবর্তী বাংলাদেশের দৃশ্যপট কিন্তু পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন যে এখন ইসলামপন্থীদের দিকে চলে আসছে, এটাই কিন্তু কোনো একটা শক্তি কিংবা দল তারা মেনে নিতে পারছেন না। তারা মনে করছেন যে আমরা অটো ক্ষমতায় চলে আসব, সব জনগণ আমাদেরকে ভোট দিবেন। কিন্তু বাংলাদেশের বাস্তবতা এখন বলে, মানুষ এখন বিবেক বুদ্ধি খাটিয়ে আগামীর বাংলাদেশ গঠনে জনপ্রতিনিধি বানাবেন। এই জায়গাটা অনৈক্যের কারণ, যা আমরা তো সবই পাওয়ার কথা, এখন অন্যরা এসে কেন আমাদের এই জায়গাতে মানে এগিয়ে আসছে, এটি আমার কাছে মনে হচ্ছে বড় দিক। তার মানতে পারছেন না যে ইসলামপন্থীদের পক্ষে কেন জনগণ এভাবে তারা সক্রিয় ভূমিকা পালন করছে। আমি মনে করি দেশের স্বার্থে জামাত ইসলামী হোক, বিএনপি হোক, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা দীর্ঘ সময় ফ্যাসিবাদ আমরা মোকাবেলা করেছি, সবাই আমরা মাঠে ছিলাম। আমরা মনে করি নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যাতে করে আর কখনো ফ্যাসিবাদ এই বাংলাদেশে ফিরতে না পারে, বা যাতে কেউ নব্য ফ্যাসিবাদ তৈরি না হতে পারে, এই জন্য দল মত প্রত্যেকটা দলকে তার জায়গা থেকে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ, যেটা আমরা আশঙ্কা করি এখনও কিন্তু আধিপত্যবাদী গোষ্ঠীর কিন্তু পরিকল্পনা থেমে যায়নি। তার এখনও নানা কৌশলে যাতে আবার এই বাংলাদেশে সে অবস্থা নিয়ে যেতে পারে, তারা কিন্তু সক্রিয় আছে। এবং ওসমান হাদির এই হামলাটাকে আমরা মনে করি এটা দেশ এবং আন্তর্জাতিক একটা চক্রান্তের অংশ, এবং যেটা তার খুনিদের পলায়নের মধ্যে দিয়ে আমরা আরও
স্পষ্ট। সুতরাং দেশের স্বার্থে আমরা মনে করব যাতে কখনো আর কোনো বিদেশি শক্তি এই বাংলাদেশকে তাদের মতো করে তারা আমাদেরকে নিয়ে খেলার সুযোগ না পায়। এই জন্য দেশের সামগ্রিক দিক বিবেচনায় আমরা বলবো সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ আমরা কখনো হতে পারিনি, যার জন্য কখনো আমাদের 15 আগস্টের ঘটনা ঘটেছে, কখনো জিয়াউর রহমান সাহেবকে শহীদ হতে হয়েছেন, কখনো আমরা স্বৈরাচারের কবলে পড়েছি। আমরা আর বিশেষ করে আমরা তরুণ প্রজন্ম দেখতে চাই না একটা অনৈক্য। আমরা চাই ঐক্য হোক, এদেশের যুবকরা, এদেশের যারা মেধাবীরা তারা দেশে মূল্যায়ন পাক, এখানে দল মতের ঊর্ধ্বে উঠে সবাই এখানে ভালো থাকুক। এই দেশটাকে কোনো একক গোষ্ঠীর একক পক্ষ কিংবা পক্ষে বিপক্ষে বলে যে বিভাজনের যে রাজনীতি আমরা দীর্ঘ সময় পেয়েছি, এই বিভাজন থেকে এখনই বেরিয়ে আসতে হবে। কিন্তু আমরা খেয়াল করলাম যেই ন্যারেটিভ আওয়ামী লীগ বিগত 15 বছর চালিয়েছিল এবং তার পক্ষে একদিন সুশীলরা সেখানে সমর্থন দিয়েছিল, এই যে আমরা যখন দেখলাম এই যে তারা ন্যারেটিভ দাঁড় করিয়েছে অমুক মানে পক্ষ অমুক বিপক্ষে, তারা আয়নাঘর বানিয়েছে, তারা এটাকে সঠিক মনে করেছিল। গুম খুন থেকে এমন কোনো জঘন্য কাজ নাই যেই কাজ আওয়ামী লীগ করে নাই। ওই বয়ান একটাই যে অমুক পক্ষে অমুক বিপক্ষের শক্তি। এখন আমরা দেখলাম আবার নতুন করে বাংলাদেশে সেরকমই একটি ধারা আবার শুরু হয়েছে। মানে যেই বয়ান যেই বুলি আউড়িয়ে জনগণ থেকে ফ্যাসিবাদী গোষ্ঠী প্রত্যাখ্যাত হয়েছে, আমরা দেখলাম আবার নতুন বাংলাদেশে অনৈক্যের বীজ বপন করার জন্য সে বয়ানগুলোকে সামনে নিয়ে এসে আবার জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিয়ে মূলত আধিপত্যবাদী গোষ্ঠীকে আবার বাংলাদেশে আনার জন্য এটা একটা সুগভীর ষড়যন্ত্র অংশ আমাদের কাছে মনে হচ্ছে। সুতরাং সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা মনে করি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এই লাল সবুজের যে পতাকা আমরা পেয়েছি, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা যুবকরা, তরুণরা যেহেতু আমরা এখন আছি, আশা করি রাজনীতিবিদরাও তারা ঐক্য স্থাপন করবেন। অনৈক্যের বীজ আমরা দেখতে চাই না। আমরা এই দেশের জনপদে আবু সাইদ মুগ্ধর মতো আর তরুণদেরকে আমরা হারাতে চাই না। সুতরাং ঐক্যে আমাদের সমাধান, অনৈক্যকে চিরতরে মুছে দিয়ে একটা সুন্দর বাংলাদেশ। এখন বিজয়ের মাস, এই বিজয়ের মাসে আমাদের রাজনৈতিক দলগুলোকে সে অঙ্গীকারবদ্ধ হয়ে এগিয়ে আসার চেষ্টা করতে হবে। আপনার কাছে আসি, আপনি বলেছেন যে আপনাদের একজন নেতা মানে দলের নেতা বলেছেন যে নির্বাচন আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হলো ভালো মানুষ সৃষ্টি করা। আপনি যেটা বলেছেন যে ভালো মানুষদেরকে রাজনীতিতে আনা, এটাই আপনাদের উদ্দেশ্য এবং নতুন প্রজন্মকে প্রোটেক্ট করা আপনাদের আরেকটা উদ্দেশ্য। তা আপনাদের এই দলে আমি অনেক সেনা অফিসারদেরকে দেখছি, এটা কেন এত সেনা অফিসাররা অবসরপ্রাপ্ত আপনার দলে? ওনাদের সঙ্গে আমার বিস্তারিত কথা হয়েছে। আমি রাজনীতিতে যখন 7 বছর অবসরে ছিলাম, তারা বারবার আমাদের সাথে কথা বলেছে। ওনারা বলেছে আমরা রাষ্ট্র থেকে অনেকে বলছেন যে এটা সেনা অফিসারদের দল। হ্যাঁ, সেটাই বলছি। সেনা অফিসার বেশি আছে সেক্ষেত্রে বলতেই পারে, কিন্তু তাদের উদ্দেশ্যটা কি সেটা আমার দেখতে হবে। ওনারা আমাকে কনভিন্স করেছে এই বলে যে আমরা এই 30 বছর 40 বছর যারা লেফটেন্যান্ট জেনারেল হয়েছি তারা রাষ্ট্র থেকে শুধু নিয়েছি, আমাদের মধ্যে এই 24-এর বিপ্লবের পরে মাথায় এসছে আমরা এখন দিতে চাই, জাতিকে দিতে চাই এবং দেওয়ার তারা এখনও সততার সঙ্গে। আমি তো মনে করি আর্মির 95% অত্যন্ত সৎ এবং অনেস্ট। 2-4 জন যারা ভারতের এজেন্সিশিপ নিয়ে কুকর্ম করেছে ওদের নাম ইতিমধ্যে জাতি জানে। তো সেক্ষেত্রে আমি বলবো সেনাবাহিনীর দলকেও বলতেই পারি, কিন্তু আসলে তা নয়। সেনাবাহিনীর বেশিরভাগ লোকের উদ্দেশ্য হলো ভালো মানুষকে রাজনীতিতে নিয়ে আসা। আর ভাই যেটা বলেন ঐক্যের কথা, এই একই কথা তো আমরা 53 বছর শুনছি। ঐক্য হবে কেমন করে? সবার আগে আমাকে পদত্যাগ করতে হবে, লোভ লালসা ছাড়তে হবে। তাই আমরা বুড়ারাই রাজনীতি নিয়ন্ত্রণ করব, আর আমি এমপি হব, বিধবা ভাতা খাবো, এই খাবো ওই খাবো, এই খাওয়া খায়ের যে চিন্তা, এই চিন্তা বাদ দিয়ে ঐক্যের একটাই পথ, সেটা হলো আমাদের কোরআনের অর্থ আমাদের বুঝতে হবে। জামাত ইসলামের ভাইরা কতটুকু শেখায় আমি জানি না, আমিও জানতাম না। সূরা ফাতিহার অর্থ শিখেছি আমি 60 বছর পার হওয়ার পর, আগে শুধু মুখস্থ পড়তাম। তো কোরআনটা সমগ্র মানব জাতির জন্য। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খালিদ বিন ওয়ালিদ, সে মক্কা শরীফে মুসলমান হত্যা করেছে, সেই খালিদ বিন ওয়ালিদকে উনি ক্ষমা করে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। উনি সমস্ত জীবন মুসলিম
রাজত্ব প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছে, বা একটা যুদ্ধ নিয়ে পরাজিত হয়নি। তাইলে ঐক্যের একটাই পথ, সহনশীলতা, ক্ষমার দৃষ্টি, সবাইকে ক্ষমা করতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আচার আচরণ ব্যবহার দিয়ে সারা দেশে সারা পৃথিবীতে মুসলিম প্রতিষ্ঠা করেছিল। আর আমরা কি বলি? জামাত রাজাকার, জামাত বলে এরা ভারতের এজেন্ট, আমাকে বলে সেনাবাহিনীর দালাল। এই তো, এই থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে ঐক্য যদি হয়, আমাদের যে ধর্মগ্রন্থ সমগ্র মানব জাতির জন্য আল্লাহ দিয়েছেন, এটাকে আমাদের শিখতে হবে, তাহলেই পরে ঐক্য হতে পারে। লোভ লালসা সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে। আমরা যারা বিভিন্ন পদে ছিলাম, এই পদগুলো ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে নতুনদের ভালো ভালো জায়গায় বসাতে হবে। ভারতের এজেন্ট যারাদেরকে চিহ্নিত করতে হবে। প্রত্যেক প্রশাসনে, পুলিশে, আর্মিতে বিভিন্ন স্তরে ভারতের এজেন্ট বসে আছে, ওদেরকে উৎখাত করতে হবে। এবং আমরা উপদেষ্টা হয়ে এই নতুন নেতাদেরকে বসিয়ে দিয়ে যদি আমরা এগিয়ে যাই, তাহলে ঐক্য সম্ভব। ভারতীয় আধিপত্যবাদ থেকে চিরতরে আমরা মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। আপনার কাছে একটু আসি, এই যে আমাদের যিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, তিনি বলেছেন যে সংসদ সদস্যদের নিরাপত্তার জন্য উনি অস্ত্র দিয়ে দিবেন। তো আমরা এর আগে দেখেছি যে নির্বাচনের আগে আসলে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করা হয়। আর উনি যে কথা বলছেন যে উনি অবৈধ অস্ত্র উদ্ধারের কথা বলেন নাই, উনি বলেছেন যে যারা নির্বাচন করবে তাদের সবাইকে অস্ত্র দিয়ে দেওয়া হবে এবং যে সমস্ত অস্ত্র জমা ছিল সেগুলো দিয়ে দেওয়া হবে। আপনি এই সিদ্ধান্তটাকে নতুন অস্ত্র দিবে? নতুন অস্ত্র দিবে? আমি কি অস্ত্র চালাবো না? মানে অস্ত্রের বদলে অস্ত্র, এইটা কিভাবে আপনি দেখছেন? দেখুন, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি সাবেক ডিফেন্সের বড় দায়িত্ব তিনি পালন করেছেন, বড় জায়গায় ছিলেন। বাংলাদেশের বাস্তবতা আসলে আমাদেরকে বুঝতে হবে। দেখুন, যদি উনি আমাকে একটা অস্ত্র দেন, এই অস্ত্র আমি কি করব? আমি থাকবো জনগণের মাঝে, জনগণকে নিয়ে মনে করেন আমাদের নির্বাচনী কার্যক্রমগুলো। হয়তো তিনি একটা প্রাথমিক পদক্ষেপ নিয়েছেন। আমরা মনে করি এক দুইটা অস্ত্র লাইসেন্স দিয়ে এটা একজন প্রার্থীকে এটি সেভ করা, এটি যৌক্তিক হতে পারে না। এটি তো একটা পদক্ষেপ যে একজন পাশে থাকবেন তার। আমরা মনে করি হোল কান্ট্রিকে আমাদেরকে নিয়ন্ত্রণ করার উদ্যোগ নিতে হবে। এবং আমরা বলি যে অবৈধ অস্ত্র এখনও জায়গায় জায়গায় আছে, সেগুলোকে আপনি উদ্ধার করুন, পদক্ষেপ নিন। আমাদের লাইসেন্সকৃত এখন সেগুলো কিন্তু উদ্ধার করতে হবে। অনেক অস্ত্র লুট হয়েছে না আমাদের, সেগুলো তো আমরা এখনও পুরো রিকভারি কিন্তু আমরা পাইনি। এই জায়গা থেকে সরকারকে অত্যন্ত কঠিন পদক্ষেপ নিয়ে ভূমিকা রাখতে হবে। আমরা বলো লেভেল প্লেইং ফিল্ড লাগবে। দেখুন, এখনও নির্বাচন আসে নাই, আমরা বহু তথ্য কিন্তু ময়দান থেকে পাচ্ছি এবং বিভিন্ন দল, যদিও আমরা এখনও এটা বাস্তব আমরা পাচ্ছি না, আমরা শুনতে পাচ্ছি যে নির্বাচনকে ভোট কেন্দ্র প্রভাবিত করবেন, বিভিন্ন গ্রুপকে কাজে লাগাবেন, অস্ত্রদেরকে তারা আবার সেটা আগের দলেরও অস্ত্রদেরকে তারা নিয়ে আসছেন যাতে মানুষের ম্যান্ডেট মানুষ সেখানে দেওয়ার সুযোগ না পায়। শুধু একটা দিক নয়, যাতে করে আগামী নির্বাচনে প্রার্থী এবং যাতে আমি এক ব্যক্তি, আমার কর্মী আছে, যে সবাইকে আমরা এটা নিরাপদ রাখতে চাই, তাহলে একটা দুটো অস্ত্র দিয়ে আপনি সিম্বলিক বলবেন, এটি হয়তো সুবিধা পাবে কিছু ব্যক্তি, এটা দিয়ে আসলে আমরা যেটা চাই সেটা আসলে হবে না। এই জন্য ওনাদেরকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, এটা আমরা সব জায়গায় বলে আসছি। এখনও কিন্তু আমাদের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের সমর্থক গোষ্ঠী রয়ে গেছে। দেখুন, আমি আর বহু জায়গায় বলেছি, আগে আমাদেরকে কনস্টেবল অ্যারেস্ট করতো, রাস্তার মিছিল একটা করতাম, সে ট্রাফিকের সার্জন, তিনি এসে আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন, তার এত ক্ষমতা ছিল। আর এখন জায়গায় জায়গায় ফ্যাসিবাদী গোষ্ঠীরা আছেন, তারা বাসে আগুন দিচ্ছেন, তারা ওখানে ককটেল ফুটাচ্ছেন। আমরা কিন্তু খুব কমই দেখি যে তাদেরকে ধরার জন্য কোনো কঠিন পদক্ষেপ। এটি কেন হচ্ছে? আমরা বলবো যারা প্রশাসনে আছেন, বাংলাদেশের বাস্তবতাকে আপনারা বুঝুন। আপনাদের সমর্থিত ফ্যাসিবাদী গোষ্ঠী বাংলাদেশে আর ফিরবে না। এদেশের যুবক তরুণরা মাঠে সজাগ আছে, সুতরাং তাদের জন্য দরদ আপনার থাকে, এই দরদ মুছে গিয়ে দেশকে বাঁচানোর জন্য আগামীর বাংলাদেশে তরুণ যুবকরা যেটি চাচ্ছে, তার জন্য যাতে কোনো অস্ত্রবাজ সন্ত্রাসী দেশকে অস্থিতিশীল করতে না পারে, তার জন্য আপনারা কঠিন পদক্ষেপ গ্রহণ করুন। আমরা দেখতে চাই এবং জনগণের মধ্যে একটা আস্থা তৈরি করতে হবে, শুধু একজন নমিনি নয়, যাতে জনগণ মনে করে তিনি এখন সেফ আছেন এবং তার কোনো অসুবিধা হবে না। যদি সেই ধরনের একটা অবস্থা তৈরি করতে না পারেন,
শুধু একজন ব্যক্তি নমিনিকে আপনি একটা অস্ত্র লাইসেন্স দিবেন, এটি আসলে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি ধরেন মাধ্যম হতে পারে না। যখন ওনার কথা অনুযায়ী কেউ যদি একটা যে কেউ যদি নমিনেশন নিয়ে 5,000 টাকা দিয়ে নমিনেশন নিল, নেওয়ার পরে সে একটা অস্ত্র লাইসেন্স নিয়ে নিল, তাহলে সন্ত্রাসীরা, প্রফেশনাল সন্ত্রাসীরা তো সব যে নমিনেশন নেবে, নিয়ে অস্ত্র নিবে, সেটা কেমন হবে আপনি একটু যদি বলতেন। এটা খুবই হাস্যকর একটা ব্যাপার। আপনি যেটা অবতারণা করেছেন এটা হতেই পারে জি, যে এটা তো সুযোগ বৈধ অস্ত্র নিয়ে নেওয়ার। জি, যে কোনো যারা ওইরকম চিহ্নিত ক্রিমিনাল না বাট ক্রিমিনাল, জি, তারা ইন্ডিপেন্ডেন্ট দ্বারা আবেদন করে দিল 5,000 টাকা দিয়ে জি, জমা nomination দিয়ে একটা বৈধ এটা অস্ত্র এটা নেওয়া। কোনো সমাধান নেই। উনি সহজ সরল মানুষ, চাপে পড়ে একরকম বলে দিয়েছে আর কি। জি। এটা তো বাস্তবতার সঙ্গে এটার কোনো মিল নেই। কেউ কাউকে নিরাপত্তা দিতে পারে না। নিরাপত্তা এদেশের জনগণের নিরাপত্তা জনগণই দিতে পারে। এবং সেটা একটু আগে উনি যেটা বললেন জামাত ইসলামের ভাই, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হলে ত্যাগ স্বীকার করতে হবে। পৃথিবীতে সবচেয়ে শান্তি ত্যাগে। আল্লাহ বিভিন্ন ত্যাগের মধ্য দিয়ে এটা প্রমাণ করে দিয়েছেন। তা আমরা যদি ত্যাগের দিকে না যাই, এখনও আমি সাভার স্মৃতিসৌধে একটা মিছিল দেখলাম 3-4 হাজার লোকের, সালাউদ্দিন সাহেবের, মানে একই স্টাইল ভেঙে চড়ে আমাদেরকে দাবড়ায় পাড়ায় মনে হয় চলে যাচ্ছে ভিতরে। নেতার পরিবর্তন, জনগণ তো একই আছে, আগে যারা ছিল ভুলে জয় বাংলাও বলে ফেলতেছে কেউ। তো এই যে এই দৃষ্টিভঙ্গির থেকে বেরিয়ে এসে আমাদের সত্যি যদি দেশকে ভালোবাসি, সবাইকে ঐক্যবদ্ধ হতেই হবে। আজম ভাই, আপনার কাছে একটু আসি। শরীফ ওসমান হাদির এই ঘটনার পর আমাদের সাংবাদিক মাহমুদুর রহমান, উনি একটা সর্বদলীয় সবাইকে ডেকে একটা শহীদ মিনারে 15ই ডিসেম্বর একটা প্রতিবাদ সভা আয়োজন করেছিলেন। সেখানে আমার মনে হয় আপনিও গিয়েছিলেন। তো সেখানে আমাদের এই মাহমুদুর রহমান উনি স্পষ্টভাবে বলেছেন যে এই ঘটনার সাথে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র জড়িত, এবং তিনি বলেছেন যে 25শে ডিসেম্বর উনি একটা সময়সীমা বেঁধে দিয়েছেন যে 25শে ডিসেম্বরের মধ্যে যদি শেখ হাসিনা এবং যারা আমাদের মানে ইতিমধ্যেই বিচারে যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে তাদেরকে যদি ফেরত না দেওয়া হয়, তাহলে 25শে ডিসেম্বরের পরে বাংলাদেশে যারা ভারতীয়রা চাকরি করছেন তাদের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। আপনি এটাকে কিভাবে দেখেন? না, এখানে একটা জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য উনি যে উদ্যোগটা নিয়েছেন, আমরা সচেতন নাগরিক হিসাবে এবং নতুন প্রজন্মের পাশে দাঁড়াবার জন্য আমরা গিয়েছি। এবং সমস্ত জাতিকে, অন্তত তরুণ সমাজ, তারা কিন্তু ঐক্যবদ্ধ এবং তাদের চিন্তা চেতনা অত্যন্ত চমৎকার, অত্যন্ত পজিটিভ। যতই হত্যা হোক, যতই ভয় দেখা কেন ভয় পাবে না। আমি আমার সন্তানকেও আমি আটকে রাখতে পারিনি 24শে জুলাইয়ের বিপ্লবের সময়। তার মা বলতো, দেখ তুই যদি যাস আমি আত্মহত্যা করব। এইভাবে 7 দিন আটকিয়ে রেখেছিল। কিন্তু 8ম দিনে আমি কি করব? আমাকে যাও, এত লোক জীবন দিচ্ছে, তুমি জীবন দিলে দিবা, অসুবিধা কী আছে? তোমার মন যদি চাই ইউ ক্যান গো। তো সে চলে গেছে। তো এইভাবে আমি মনে করি প্রত্যেকটা তরুণরা কিন্তু এখন ফুসতেছে। কারণ এই সরকারের, অন্তর্বর্তী সরকার, এদের কোনো পরিকল্পনা নেই। এখন পর্যন্ত জাতির সামনে উপস্থাপন করতে পারেনি একটা সঠিক দিক নির্দেশনা কীভাবে সুষ্ঠু নির্বাচন করবে। শুধু বললেই তো হবে না পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন আমি করে দেবো। হাউ কাম? যেখানে অস্ত্র নিয়ে ট্রেনিং দিয়ে পাঠানো হচ্ছে, হাদিকে গুলির ঘটনার মধ্যে প্রমাণিত হয়েছে কত ডেঞ্জারাস ট্রেনিং করিয়ে ছেলেটা জেলে ছিল, তাকে জেল থেকে মুক্ত করে মানুষকে দেখাবার জন্য তাকে দিয়ে হত্যা করানো হয়েছে। অস্ত্রের অভাব নেই, লক্ষ কোটি টাকার অভাব নেই, এই মাত্র কয়েকশো, 200-300-400 মাইল দূরে বসে সব কিছু করছে এবং মোদী সরকারের এক প্রত্যক্ষ সহযোগিতায়। সেই ক্ষেত্রে আমাদেরকে এটা সিদ্ধান্ত নেওয়া খুবই প্রয়োজন। আমি মনে করি মাহমুদুর রহমান যথার্থই বলেছেন, যদি এইরকমই আমাদের বিরুদ্ধে উনি যুদ্ধ ঘোষণা করেন, তাহলে আমাদেরকে তো ভাই এই ব্যবস্থা নিতে হবে। $1 বিলিয়ন উপরে তারা বেতন নিয়ে যায়, আর আমার দেশের লক্ষ লক্ষ বেকার। হ্যাঁ, তারপর যদি বন্ধুত্বের হাত বাড়িয়ে যেত, আমাদের দিকে অতীত থেকে শিক্ষা নিয়ে অ্যাটলিস্ট এখন ভালো হয়ে যেত, আমাদেরকে নিজের পায়ে দাঁড়াবার সুযোগ করে যেত, সমান সমান দৃষ্টিভঙ্গি, তাহলে আমরা ভেবে দেখতাম।
কিন্তু যদি সত্যি এরকম করতে থাকে তাহলে আমার মনে হয় সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় আধিপত্যবাদের যেখানে যেখানে যা পণ্য আছে, যেখানে দালাল আছে, এদেরকে চিহ্নিত করে আমাদেরকে এটাকে উৎখাত করে এর থেকে বেরিয়ে আসতে হবে। এবং জাতীয় ঐক্যই পারে একমাত্র এই ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতে, যেমনিভাবে রুখে দিয়েছিল ৩৬শে জুলাই মাত্র কয়েকদিনের মধ্যে। আর এখানে আরেকটা কথা উল্লেখ করতে চাই, আমাদের খুব প্রিয় নেতা, আমারও প্রিয় নেতা মির্জা ফখরুল সাহেব, উনি অনেকবার বলেছেন এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। আমি তো আশ্চর্য হয়ে যাই, এই সংবিধানকে রাখার জন্য এখন থেকে সবাই তৎপর, অথচ এই সংবিধানে কিন্তু অন্তর্বর্তী সরকার সংবিধানে নাই। এটা ১০৬ বোধহয় না, এই ধারার বদলেতে একটা অধ্যাদেশের এটা করা হয়েছে। এই সংবিধানে এটা নাই, অন্তর্বর্তী সরকার উনি যা অধ্যাদেশ দিচ্ছে সেটাই আইন হয়ে যাচ্ছে। এখানে সংবিধানের প্রয়োজন কি ভাই? এত আলোচনা, আলী রিয়াজ সাহেব এত আলোচনা সমালোচনা করে লক্ষ লক্ষ টাকা চা বিস্কুট খাওয়ায় কোনো রেজাল্ট নাই, ঐক্যবদ্ধ হতে পারলো না। নোট অফ ডিসেন্ট এই দে ভাই, এটা তো ১ মিনিটের ব্যাপার ঐক্য করতে। আমরা সবাই ঐক্যবদ্ধ হব। সংবিধান যেহেতু ছুঁড়ে ফেলার কথা সবাই বলছে, আসেন না ভাই নতুন সংবিধান লিখি। পৃথিবীর অনেক দেশে তো সংবিধান নাই, কনভেনশনের উপর দেশ চলছে। একটা সার্বজনীন ঐক্যবদ্ধ চিন্তার মধ্য দিয়ে আমাদের সংবিধান রচিত হবে। ভারতের লেখা সংবিধান দিয়ে আমাদের দেশ এখনও চলতে হবে, এটা কোন ধরনের? তার মানে এখনও আমাদের এই যে বুড়া নেতা আমরা যারা আছি, আমাদের মধ্যে ওই আগের মাইন্ডসেট, একটু ভারতকে একটু তোষামত না করলে কেমনে ক্ষমতায় যাই, আর গেলেও তো টিকতে পারবো না, এই দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে একদম ঐক্যবদ্ধ হবে। তা না হলে কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। মুরগির ঠ্যাং কিন্তু খেয়ে যেতে পারে নাই, কি সুন্দর করে পাকিয়েছিল আমাদের উনি। আমি কারোর বিরুদ্ধে বলতে চাই না, যে আমি মনে করি ইসলামে ক্ষমা মহত্বের লক্ষণ, যদি উনিও একটু আগে বলছিলেন। তা আমাদের এটা থেকে শিক্ষা নিতে হবে যে তরুণ সমাজ যারা সমাজ বদলে দেওয়ার জন্য একবার ২ হাত উঁচু করে রক্ত দেওয়া শিখে ফেলছে, ওরা কিন্তু আবার রাস্তায় নামবে। একটা লিখে রাখেন, ৬ মাস হোক, ১ বছর হোক, ৩ বছর হোক, নামবে। এবং এবার কিন্তু আর কাউকে ছাড় দেব না। আপনাদের মনে আছে আমাদের যিনি কাওয়া হিসাবে খুব নাম করেছিলেন, সে ভদ্রলোক বারবার বলবে হ্যাঁ ১ লক্ষ লোক মারা যাবে। আমরা কি একটি লোককে মেরেছি, হত্যা করেছি? দেখেন ছাত্ররা ৬, ৭, ৮, কিন্তু কোনো দেশ সরকার ছিল না, তারা পাহারা দিয়েছে, মন্দির পাহারা দিয়েছে, ডাকাতদের প্রতিহত করেছে, ঘরে ঘরে আমরা ব্যারিকেড তৈরি করেছি, প্রমাণ করে দিয়েছি সরকার ছাড়াও এই দেশ চলে। তার মানে জনগণ সরকার প্রতিষ্ঠা আমরা করতে ব্যর্থ হয়েছি। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বিপ্লবী সরকার শহীদ মিনারের শপথ নিয়ে যদি সবাই ঐক্যবদ্ধভাবে ২-৩ বছরের জন্য অ্যাটলিস্ট আমরা ঐক্যবদ্ধে না পৌঁছি, এই দেশে কি হবে? আর আমাদের মতো এই নেতারা যারা এই খাবি খা খাইছি, গাড়ির ট্যাক্সের টাকা খেয়েছি, ৫ কোটি টাকা ক্যাশ নিয়েছি, তাদের যে কী উপায় হবে এবার কিন্তু কেউ রক্ষা পাবে না। কাজে আমার আহ্বান থাকবে, আসেন সবাই সব লোভ লালসা বাদ দিয়ে ভাই বাচ্চাদের হাতে দেশটা দেই। আমরা তো পারি নাই, ওরা তো পেরেছে, যে কোনো ফর্মেই হোক। আল্লাহর রহমত, একমাত্র আল্লাহ তাআলা পরিকল্পনাকারী, ওনার পরিকল্পনায় এই বাচ্চারা এটা তাদের হাতে ছেড়ে দেয় না ভাই। আমরা তো ৫৩ বছর লুটপাট করে খেয়েছি। এই লোভ লালসা চলেন বাদ দিয়ে আমরা জাতিকে ঐক্য করার জন্য, আমি জামাত ইসলাম ভাই তো এখানে আছেন, প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি, আসেন এই সব সংবিধান টবিধান বাদ দিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে ৩-৪ বছর দেশটা সুন্দরভাবে চালাতে চাই। ইলেকশন হলে কী হবে? আবার সেই কাবিখা, আবার এমপির কাজ কি গম ভাগ করা, এমপির কাজ টিন বিতরণ করা, এমপির কাজ পার্লামেন্টে আইন পাশ করা জনগণের পক্ষে। আর আমরা ৫৩ বছর দেখেছি এমপি মানি সে বিধবা ভাতা খাবে, বিধবা কার্ড দেবে, কাবিখা করবে, রাস্তা করবে, রাস্তার টাকা মারবে, রোডসেন হাইয়ের সঙ্গে মিলেমিশে ভাগ করবে। এই দেখে আসছি ৫৩ বছর। আমি নিজেও বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলাম, আমি দেখেছি, আমি টিকতে পারিনি, আমার দ্বারা এগুলো হবে না। এর জন্য আমি রাজনীতিতে মনের দুঃখে অবসর নিয়েছিলাম। আমি সেনাবাহিনীর প্রাক্তন অফিসার ধন্যবাদ জানাই তার সততাকে। তারা যে সৎ উদ্দেশ্য নিয়ে দেশকে দেওয়ার জন্য এসছে, তাদের কারণে আমি রাজনীতি এসেছি এবং প্রয়োজন হলে তরুণদের সঙ্গে আমি রক্ত দিতেও প্রস্তুত আছি। কিন্তু ভারতীয় আধিপত্যবাদের দালালদের সঙ্গে কোনো রকমের আপোষ করা যাবে না। ভাই আপনার কাছে আসি যে মাহমুদুর রহমানের এই আহ্বানের পরে আমরা দেখলাম যে ঢাকায় বিশাল মিছিল নিয়ে আপনার এই যে ভারতের যে দূতাবাসের কাছাকাছি যাওয়া হলো, এবং এর কারণে ভারত সরকার বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে তলব করে তাকে উদ্বেগ ঘোষণা করেছেন। তো বাংলাদেশের সাথে
ভারতের সম্পর্কটা ডেটোরেট হয়েছে বলে আজকে প্রথম আলোতে পত্রিকাতে এসেছেন। আপনি এটাকে কিভাবে দেখছেন? আমি যদি আপনাকে শুরুতে বলি, যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র হলো ভারত, ভারতকে বাংলাদেশের বর্তমান বাস্তবতা বুঝতে হবে এবং তাদেরকে 18 কোটি মানুষকে ওন করতে হবে, যেটা বিগত সময়ে তাদের থেকে আমরা পাইনি। আমরা দেখেছি যে দেশের জনগণের চিন্তাভাবনাকে বিপরীতে গিয়ে একটা দলের সাথে বোঝাপড়ার যেই তাদের পররাষ্ট্রনীতি, এটাই কিন্তু আজকে এই পরিস্থিতি তাদেরকে মুখোমুখি হতে হয়েছে। আমাদের যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে আমরা এগুলো শুনে আসছি। আমরা মনে করি বাংলাদেশের যুবক তরুণরা যে ভাবনা পোষণ করে, হতে পারে ভারত বড় দেশ, তাদের ফরেন পলিসি আছে, আমরা মনে করি বাংলাদেশের মানুষের চিন্তাকে সামনে রেখেই তাদেরকে বাংলাদেশ নিয়ে ভাবা উচিত। এবং যেই দেখুন আজকে এই বিক্ষোভটা কেন হয়েছে, এই দেশের একজন তরুণকে গুলি করে হত্যা করে সীমান্ত দিয়ে অপরাধী পালিয়ে যায়, আর সে ওখানে গিয়ে দাঁত কিলিয়ে হাসতেছে, উল্লাস করতেছে, আর তারা সেখানে আমাদেরকে সহযোগিতা করেন না। দেখুন বাংলাদেশ ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে না, যদি কোনো সন্ত্রাসী অপরাধী তারা সীমান্ত অতিক্রম করে আশ্রয় নেয়, তারা সেখানে আমাদেরকে ফেরত দিবেন। তার মানে ভারত কি চাচ্ছে যে বাংলাদেশে আরও সন্ত্রাস হোক, আরও খুন খারাপি হোক, আর খুনিদের আশ্রয় তাদের দেশটা হোক? এটি নিঃসন্দেহে আমি মনে করি এটা আমাদের জন্য একটা উদ্বেগের কারণ এবং সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করার একটা বড় দিক হতে পারে। এবং কিন্তু আমাদের দ্বিমত হওয়ার কোনো কারণ নেই, যদি আমরা বাংলাদেশি নাগরিক দেশকে আমরা কিন্তু ভারতকে কি মানে ভারত তো আমাদের যে ইয়াকে ডেকে যে উদ্বেগ প্রকাশ করেছেন, তাতে কি আমরা কি মানে ভয় পাচ্ছি? আমরা মনে করি আমাদেরকে সক্ষমতা অর্জন করা উচিত। জি, কোন দেশ আমাদের কি করবো এটা দেখার সুযোগ নেই। এদেশের যুবকরা যখন শক্তিমান হয়ে যাবে, বাংলাদেশে তো সক্ষম হয়ে যাবে। কোন দেশের আশ্রয় প্রশ্রয় দিচ্ছি না, হ্যাঁ, এই জন্য বলছি আমাদের যদি আমরা সবাই আপনার কাছে শেষ আসি, আমাদের সময় শেষ। আমি আপনার কাছে একটা প্রশ্ন করছি, যে এটা হলো যে ভাই বলেছেন যে আমি একটু ইতিহাসে আসি। ইতিহাসটা হলো যে 11ই ডিসেম্বর এটা যশোর স্বাধীন হয়েছিল 5 তারিখে। 11ই ডিসেম্বর যশোর শহরে একটা মিটিং হয়, জনসভা হয়। সেই সব জনসভায় তাজউদ্দিন সাহেব এসেছিলেন এবং সৈয়দ নজরুল ইসলাম উনিরা এসেছিলেন। তাজউদ্দিন সাহেব বলেছিলেন যে ওই মিটিংয়ে উনি বলেছিলেন যে বাংলাদেশে আর ধর্মভিত্তিক রাজনীতি চলতে দেওয়া হবে না, এবং উনি পরিষ্কার বলেছিলেন যে জামাত ইসলাম, মুসলিম লীগ, কোন সালের 11? এটা হলো 71 সালের কথা বলছি, 71 সালের 11ই ডিসেম্বর মুসলিম লীগ এবং নেজামে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এখন 2025 সালে এসে আমরা যে সামনে যে নির্বাচন দেখছি, সেই নির্বাচনে জামাতে ইসলামকে আমরা দেখছি যে একটা প্রধানতম দল। আপনি এটা কিভাবে মূল্যায়ন করেন? এটা খুব সংক্ষেপ, ইতিহাসের মানে একই বৃত্তে আবর্তিত হওয়ার বিষয়। জি, দেখেন এই জামাতে ইসলামকে সবচেয়ে বেশি মাঠে এনেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তাদের সঙ্গে, তখন আমি জাতীয় পার্টি, আমিও ছিলাম তখন, জি, সমস্ত জামাত নেতা আওয়ামী লীগ জাতীয় পার্টি মিলে একসঙ্গে আন্দোলন করে খালেদা জিয়াকে উৎখাত করার জন্য আন্দোলন করেছিল। এই তারা রাজপথে এলো। এখন যখনই পক্ষে থাকে তখন খারাপ, বিপক্ষে গেলে রাজাকার। এই দৃষ্টিভঙ্গিটাও বদলানো প্রয়োজন। আর শেষ কথা বলি, ভারতীয় দূতাবাস, ভারত সরকার আমাদের দূতকে ডেকে যে বলেছে, আমাদের সরকারও বলেছে, এখানে ভারতের দূরদর্শিতা এবং মূল্য জ্ঞানের অভাব। তারা ভারতের সাধারণ মানুষের মনোভাব বুঝতে পারছে না এবং আমাদের দেশের 18 কোটি মানুষের মনোভাব বুঝতে পারছে না। আমার ধারণা ভারতের জনগণ এর জবাব দেবে আগামীতে মোদী সরকারের উৎখাত করার মধ্য দিয়ে। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যে আগামী নির্বাচনে বর্তমান সরকার, যে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হতে চলেছে, এই নির্বাচনে যারা জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচন করবেন তাদের নিরাপত্তা বিধানে আমাদের সরকার কতটুকু আন্তরিক। তো আমরা যেটা আলোচনা করে দেখলাম যে সরকার এখন পর্যন্ত এই নিরাপত্তা প্রদানের ব্যাপারে এখন পর্যন্ত কোনো সঠিক কোনো
পরিকল্পনা নিতে পারে নাই, দিক নির্দেশনা। দিক নির্দেশনাও দিতে পারে নাই। এটা আমাদের জন্য খুবই একটি অ্যালার্মিং, এবং নির্বাচন সুষ্ঠু যে হবে কিনা এটা নিয়ে আমার এই বিষয়টা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে। তো সুতরাং সরকার এই বিষয়ে অনতিবিলম্বে পদক্ষেপ নেবেন এই আশা আমরা করছি, এবং এই আশা রেখে আজকের এই আলোচনা আমরা শেষ করছি। আগামীতে আমাদের সাথে আপনাদের আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।